অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম যাদের ফিল করতে অনেক অসুবিধা হচ্ছে, যারা এখনও বুঝতে পারছেন না কিভাবে এটা ফিল আপ করতে হবে, আমি তাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। এখানে অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে চলে এসেছি। আমরা একদম শেষ পাতায় যাব, 13 নম্বর পাতায় চলে আসুন। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই পাতাটা। এখানে দেখুন আছে, এখানে যে কলামটা আছে, সত্য এবং প্রযোজ্য ক্ষেত্রে আমি সকল সহায়ক নথি প্রদান করেছি এবং উপরে উল্লেখিত কোনো মানদণ্ড বাদ দিইনি। আমি অবগত যে আমার প্রদত্ত কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে আমার সামাজিক সুরক্ষা সংক্রান্ত সুবিধাসমূহ বন্ধ হয়ে যেতে পারে। এই ফর্মে আপনি যে তথ্য দিয়েছেন তা আপনার জানা অনুযায়ী একদম সঠিক। প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিয়েছেন। যদি পরে কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হয় তাহলে আপনার কিন্তু সরকারি সুবিধা বন্ধ হয়ে যেতে পারে। সেই জন্য ভেবে চিন্তে আপনি পুরো ফর্মটা ফিল আপ করবেন। কোনো রকম মিথ্যার অবকাশ রাখবেন না। যদি আপনি অ্যাগ্রি করেন তবেই আপনি এখানে স্বাক্ষর করবেন, আর যদি কেউ সাইন করতে না পারেন তাহলে টিপসই লাগালেও চলবে। তারপরে যে আছে দেখুন, দ্রষ্টব্য। পরিবার বলতে এমন একদল ব্যক্তিকে বোঝায় যারা সাধারণত একসঙ্গে বসবাস করেন এবং একই রান্নাঘর থেকে খাবার গ্রহণ করেন। ধরুন বাবা মা ছেলে ও মেয়ে একই বাড়িতে থাকেন এবং একই রান্নাঘরে রান্না হওয়া খাবার খান, তাহলে সরকারি নিয়ম অনুযায়ী ওটাই তার পরিবার। আবার ধরুন যদি একই বাড়িতে 2 ভাই থাকেন কিন্তু তাদের রান্নাঘর আলাদা, তাহলে তারা আলাদা আলাদা খাবার খাচ্ছেন, সেই অবস্থায় তাদের 2টি আলাদা পরিবার। এবার একদম প্রথম পাতায় চলে আসুন। এখানে আছে পরিবারের প্রধানের নাম। এখানে দেখতে পাচ্ছেন পরিবারের প্রধানের নাম। এই অবস্থায় ধরুন আপনি আপনার শ্বশুরের আন্ডারে আছেন, এই হিসাবে আপনাকে এখানে শ্বশুরের নাম লিখতে হবে। যদি শ্বশুর না থাকে বা যদি আপনার অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাইছে যিনি ইনকাম করছেন যার আন্ডারে আপনারা সবাই আছেন, এইখানে তার নাম লিখতে হবে। ধরুন আপনি বিধবা কিংবা আপনি ডিভোর্সি, তো সেই ক্ষেত্রে এখানে প্রধানের নাম, হেড অফ দ্য ফ্যামিলি আপনার হবে। সেই অনুযায়ী যিনি প্রধান হিসাবে গণ্য হচ্ছেন তেনার জন্ম তারিখ, পরিবারের প্রধানের লিঙ্গ, তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন বা অন্যান্য, তো সেই হিসাবে আপনাকে সেইখানে টিক করতে হবে। তারপরে এখানে আছে পরিবারের প্রধানের আধারের নাম্বার। এখানে যিনি প্রধান হিসাবে গণ্য হয়েছেন একদম প্রথমে তেনার আধারের নাম্বারটা দিতে হবে। যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে তার আইডিটা দিতে হবে। যে কোনো রেশন কার্ডের পিছন দিকেই আপনি আইডি পেয়ে যাবেন। পরিবারের সদস্য সংখ্যা কতজন আছেন, ধরুন শুধু আপনি, আপনার স্বামী আর আপনার সন্তান, তো আপনাকে সেই হিসাবে 3টে সদস্যর সংখ্যা লিখতে হবে। যদি আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে একসঙ্গে আছেন আর আপনাদের একটা সন্তান আছে, তো সেই হিসাবে আপনাকে 5 জন লিখতে হবে। ঠিকানা, আপনাদের আধার কার্ডে আপনাদের যে ঠিকানাটা আছে সেই ঠিকানাটা এখানে দিয়ে দেবেন। যে কোনো নথি দেওয়ার আগেই আমি আপনাদের আগেই বললাম যে কোনো রকম ভুল নথি দেবেন না, তাহলে হয়তো আপনাদেরই প্রবলেম হবে। আধার কার্ড বা ব্যাংকে যে নাম্বার দেওয়া আছে সেই যোগাযোগ নাম্বারটাই কিন্তু এখানে দেবেন। এগুলো কিন্তু আমরা সব কিন্তু হেড অফ দ্য ফ্যামিলির কিন্তু ডিটেলস দিচ্ছি। এবার দেখুন এখানে আছে নিচের দিকে 9 নম্বরে এখানে আছে পরিবারের প্রধান। আমরা যেখানে আগে লিখলাম পরিবারের প্রধান, এখানে যে লিখলাম পরিবারের প্রধান, এখানে যে নামটা দিয়েছেন শুধু সেই নামটা এখানে দিতে হবে, আর কোনো ডিটেলস দিতে হবে না, শুধু পরিবারের যিনি প্রধান তার নামটা লিখে দেবেন। এবার আপনি ধরুন ভাতাটা চাইছেন, তো এই সদস্য 1-এ আপনার নামটা বসবে, আর আপনার জন্ম তারিখ, আপনার লিঙ্গ, আর পরিবারের প্রধানের সঙ্গে আপনার সম্পর্কটা কি। যেমন ধরুন এখানে আপনি যদি শ্বশুর লেখেন তাহলে সেই হিসাবে আপনাকে বৌমা লিখতে হবে। যদি পরিবারের প্রধান আপনার যদি স্বামী লিখে থাকেন তো সেই হিসাবে আপনাকে স্ত্রী লিখতে হবে। আপনার যে সন্তান আছে সেই সন্তানের নাম দিতে পারেন, বা যদি শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন শাশুড়ির নামটা দিতে পারেন, পরে আপনার স্বামীর নামটা দিতে পারেন। পরিবারে যদি অন্যান্য কেউ না থাকে তাহলে কোনো রকম ওগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবেন, ওগুলো খালি রেখে দেবেন, ওগুলো দিতে হবে না। এবার আসছি
দেখুন এখানে পরিবারের প্রধান এবং পরিবার সকল প্রাপ্তবয়স্কের সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যিনি প্রধান ছিলেন হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে তেনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, আর এখানে আপনারটা দিতে হবে। যদি পরিবারের অন্যান্য কারোর যদি না ব্যাংক অ্যাকাউন্ট যদি না থাকে, ধরুন বাচ্চাদের বা শাশুড়ির না থাকে, তো এগুলো ব্ল্যাঙ্ক রেখে দেবেন। এবার নেক্সট পেজে আসছি, 3 নম্বর পেজে। এখানে দেখুন এপিক নাম্বার দিয়েছে। তা এপিক নাম্বার কোথায় পাবেন? আপনি আপনার যে ভোটার কার্ড আছে, ভোটার কার্ডের যে ছবিটা আছে, ঠিক ছবির মাথার উপরেই যে নাম্বারগুলো লেখা আছে সেটা হচ্ছে ভোটার কার্ডের এপিক নাম্বার। তো সেই হিসাবে প্রথমে এখানে হেড অফ দ্য ফ্যামিলির এপিক নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে যেহেতু আপনি ভাতাটা চাইছেন, তো সদস্য 1-এ আপনার নামটা রাখবেন, তো সেই হিসাবে আপনার নামটা দেবেন। আর আপনি তারপরে যেসবগুলো আছে যেমন ক্রমানুযায়ী আপনি যেমন নামগুলো বসিয়েছেন নাম্বার 2, নাম্বার 3-এ, তো সেই হিসাবে নাম্বার 2, নাম্বার 3-এ আপনি নামগুলো বসাবেন। যে যদি শাশুড়ির নামটা আগে দেওয়া থাকে নাম্বার 2-এ, তো শাশুড়ির নামটাই দেবেন। যদি স্বামীর নামটা দেওয়া থাকে তো স্বামীর নামটা দেবেন। পরে যদি শাশুড়ির থাকে তো শাশুড়ির দেবেন, তারপরে সন্তানের দেবেন। এইবার যদি কোনো রকম আর যদি না কোনো সদস্য থাকে তো জায়গা খালি রেখে দেবেন। এখানে দেখুন বিভাগটা দেখতে পাচ্ছেন। এবার আপনি এসটি না জেনারেল, যেমন আপনি যে কাস্টের সেই অনুযায়ী আপনাকে এখানে দাগ দিতে হবে। যদি আপনার সার্টিফিকেট থাকে সেই হিসাবেই কিন্তু আপনি এখানে দাগ দেবেন, না হলে কিন্তু দেবেন না। রেশন কার্ড, রেশন কার্ড হচ্ছে যদি ডিজিটাল রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি রেশন কার্ডে হ্যাঁ দেবেন, যদি না থাকে তো না। যদি আপনি রেশন কার্ডের উল্লেখ, এখানে রেশন কার্ডের উল্লেখ, যে কোনো রেশন কার্ডটা কী ধরনের রেশন কার্ড, আপনার রেশন কার্ডের মধ্যেই আপনার এই উল্লেখটা করা আছে, কেমন ধরনের রেশন কার্ড, সেইটাকে দেখেই আপনি কিন্তু এখানে সেখানে টিক মারবেন। আপনি কি প্রত্যেক মাসে রেশন তোলেন? যদি রেশন তোলেন তবেই এখানে টিক মারবেন, যদি না তোলেন তাহলে দেবেন না। আপনার বাড়ির ধরন, আপনার বাড়ির ধরন এখানে ধরুন আপনাদের 3খানা বাড়ি আছে 7-8টা, কিন্তু আপনি শ্বশুর শাশুড়ির সঙ্গে কোনো রকম মিল নেই বা আলাদা রান্নাঘর, তো সেই হিসাবে আপনি যেটুকু জায়গা আপনি ইউজ করছেন তো আপনাকে সেই অনুযায়ী আপনার জায়গা এটা দিতে হবে। যদি আপনার না থাকে তো আপনি নাই দাগ দিয়ে দেবেন, আর যদি সবার সঙ্গে একসঙ্গে থাকেন তো হ্যাঁ দাগ দেবেন। পরিবারের জমির মালিকানা, পরিবারের জমির মালিকানা যদি আপনার নামে যদি জমি থেকে থাকে, অনেকে বিধবা হয়ে যাওয়ার পর তো স্বামীর যে জমিটা থাকে তো তেনার নামে ট্রান্সফার হয়ে যায়, তো যদি সেই ক্ষেত্রে হয় তাহলে আপনাকে সেখানে হ্যাঁ দিতে হবে। যদি না আপনার কোনো জমি থাকে তো নাই দাগ দেবেন। আর যদি কোনো রকম ধান চাষ জমি হয় বা চাষবাসের জমি হয় তাও যদি আপনার নামে থাকে তখন আপনি সেই হিসাবে টিক মারবেন, হ্যাঁ কিংবা নাই। কিন্তু যদি থেকে থাকে তাহলে অবশ্যই দিয়ে দেবেন, তাহলে কী হবে, আরও যে সুবিধাগুলো আছে সেগুলো আপনি পরে পেতে পারেন। ধরুন এখানে যে দিয়েছে পরিবারের সকল সদস্যের মোট জমির সংখ্যা, এখানে যে দিয়েছে সেই হিসাবে দেখুন একদম ওপরে পরিবারের সকল সদস্যের মোট জমির পরিমাণ শতাংশ। যদি কেউ আর কি চাষবাস করেন আর সেখানে যদি আপনার জমি থাকে, তো যদি থেকে থাকে জমি তাহলে অতি অবশ্যই হ্যাঁ দাগ দেবেন, মানে কতটা আছে সেই হিসাবে আপনাকে এখানে লিখতে হবে, যে 5 কাঠা 10 কাঠা 1 বিঘা সেই হিসাবে আপনাকে লিখতে হবে। যানবাহন, আপনার যদি মানে তোমার 4 চাকা থাকে বা 2 চাকা থাকে, যেমনই থাকুক না কেন সেই হিসাবে আপনাকে এখানে দাগ দিতে হবে হ্যাঁ বা নাই। যদি গাড়ি থেকে থাকে তো সেখানে কটা গাড়ি আছে সেটাকে আপনাকে উল্লেখ করতে হবে, আর সেই হিসাবে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। আর যদি না থাকে তো দেবেন না, এই জায়গাটা খালি রাখবেন। পরিবার ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বিমা, স্বাস্থ্য বিমা বলতে এখানে সরকারি বেসরকারি দুটো দিয়ে দিয়েছে। যদি থেকে থাকে তাহলে নিশ্চয়ই দেবেন। সরকারি বলতে যেমন স্বাস্থ্যসাথী কার্ড বা আরও অন্যান্য যে যদি থেকে থাকে তো সেই হিসাবে আপনাকে এখানে টিক করতে হবে। আর যদি বেসরকারি যদি কোনো রকম থেকে থাকে তো সেটাও আপনাকে টিক করে দিতে হবে। আর সেইভাবে যদি আপনাদের পরিবারের সকলের যদি না স্বাস্থ্য সাথী কার্ড বা লাইফ ইন্স্যুরেন্স বেসরকারি সরকারি কোনোটাই না করা থাকে তো সেগুলো খালি রেখে দেবে। তারপরে দেখুন এখানে আয় পেশা, কোনো সদস্য কি আয়কর বা পেশাগত কর প্রদান করেন, মানে কেউ কি ট্যাক্স পে করে, যদি কেউ ট্যাক্স পে করেন তাহলে সেখানে সেই ক্ষেত্রে হ্যাঁ, আর যদি না হয় তো না।
পরিবারের সদস্যদের প্যান কার্ড, যদি এখানে প্যান কার্ড সবার থেকে থাকে তো সেই হিসাবে প্যান কার্ডের নাম্বারগুলো দিতে হবে। চলে আসছি পরের পাতায়। এবারে দেখুন পরিবারের কর্মসংস্থানের ধরন। কর্মসংস্থানের ধরন বলতে ধরুন কেউ হয়তো পরিবারের প্রধান আর কি ধরুন সরকারি চাকরি করতেন, তো সেই ক্ষেত্রে আপনি সরকারি ক্ষেত্রে দাগ দিয়ে দিলেন। যদি বেসরকারি ক্ষেত্রে যদি কাজ করে থাকেন তাহলে প্রাইভেট ফার্মে, তাহলে আপনাকে সেখানে দাগ দিতে হবে। এখানে বলেছি সংগঠিত ক্ষেত্রে স্তনিযুক্ত, মানে হয়তো ধরুন কোনো রকম ব্যবসা করেন ছোটোখাটো, তো সেই হিসাবে আপনি ব্যবসা করেন, তো সেই হিসাবে ব্যবসাতে দাগ দিতে পারেন। আংশিক সময়ের কর্মরত বলতে যেখানে ধরুন হয়তো কখনো কখনো হয়তো উনি যখন কাজ পান তখন কাজ করেন, যখন কাজ পান না কাজ করেন না, তো সবসময় হয়তো কাজ হয় না, সেই অনুযায়ী আপনি ওখানে দাগ দিতে পারেন। আচ্ছা, অসংগঠিত ক্ষেত্রে শনিযুক্ত মানে ধরুন কেউ কারিগর শিল্পী বা কৃষক তো বা মৃৎশিল্পের সঙ্গে জড়িত বা মৎস্য শিল্পের সঙ্গে জড়িত, সেই রকম হিসেবে সেখানে আপনি এখানে দাগ দেবেন। আচ্ছা, পরিযায়ী শ্রমিক, যদি পরিযায়ী শ্রমিক হয়ে থাকে তাহলে পরিযায়ী শ্রমিক, বেকার থাকলে বেকার বা অন্যান্য থাকলে অন্যান্য। 6 নম্বর পেজে চলে আসবো। দেখুন এখানে আছে কতজন ফ্যামিলিতে শিক্ষিত বা অশিক্ষিত আছে, সেই হিসাবে আপনাকে সিকোয়েন্স অনুযায়ী আপনাকে এখানে লিখতে হবে। যেমন এখানে আছে 5 নম্বরে যে কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী বা এসব আছে, মানে কোনো রকম পলিটিক্যাল ইস্যুতে আর কি কোনো রকম পদে আছেন কি না মন্ত্রী বা কোনো কিছু, তো সেই হিসাবে আপনাকে সেখানে হ্যাঁ বা না দিতে হবে। আর যদি কোন পদে থাকে তো সেই পদ নাম্বারটা দিতে হবে আর সেই সদস্যের নাম্বারটা। কেউ যদি পরিবারের যদি কেউ আর কি সরকারি আর কি পেনশন পায় তো সেই হিসাবে পেনশনের হ্যাঁ বা না আপনাকে দিতে হবে। এখানে কেউ জিএসটি ভরেন তো সেই হিসাবে আপনাকে হ্যাঁ বা না দিতে হবে। পরিবারের মোট আর মাসিক আয় কত, যেমন ধরুন কেউ হয়তো 10,000 টাকা মাসে আয় করছে, তো বছরে হচ্ছে 12 × 10 মানে 1,20,000, তো সেই হিসাবে আপনাকে এখানে সেই অঙ্কটা এখানে লিখতে হবে। এখানে আছে সিএ আবেদনের মানে আর কি নথি, ধরুন এখনও পর্যন্ত কারোর ভোটার কার্ড হয়নি, তো সেই হিসাবে আপনাকে এখানে লিখতে হবে। আর যদি এখানে দেখেন যে মানে এরকম কোনো মামলা বা কিছু নেই, প্রবলেম হচ্ছে না, তো সেই হিসাবে প্রযোজ্য নয় দাগ দিয়ে দিলেই হয়ে যাবে। আছে দেখুন কিষাণ ক্রেডিট কার্ড, যদি কারোর কিষাণ ক্রেডিট কার্ড থেকে থাকে পরিবারের কারোর, তো সেই হিসাবে আপনাকে এটাকে ফিল করতে হবে। যদি এখানে বলেছে যে যদি এসআইআরের ট্রাইব্যুনাল বিচার হয়, মানে হয়তো কারোর হয়তো মানে আর কি এরকম মানে আর কি কেস চলছে এসআইআরের ব্যাপারে, তো আপনি এখানে হ্যাঁ বা নাই দাগ দেবেন। কোনো রকম ট্রাইব্যুনাল মামলা না চলে থাকে তো সোজাসুজি প্রযোজ্য নয় দাগ দিয়ে দেবেন। যদি আপনার পরিবারে শিশু থাকে, ধরুন 2টো শিশু আছে, তো সেই হিসাবে সদস্য 1 সদস্য 2 যে হিসাবে আপনি ওখানে নামগুলো লিখে এসছেন সিকোয়েন্স অনুযায়ী, তো সেই হিসাবে সদস্য 1 সদস্য 2 এখানে আপনাকে নামটা লিখতে হবে। আর বাচ্চাগুলো কোন স্কুলে পড়ে তার সেই স্কুলের নামও আপনাকে এখানে দিতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে বা মাদ্রাসা হতে পারে, সেই হিসাবে আপনাকে এখানে নামগুলো লিখতে হবে। এখানে যদি সরকারি টিকাকরণ শিশুদের হয়ে থাকে তো সেই হিসাবে আপনাকে এখানে হ্যাঁ বা নায় দাগ দিতে হবে। এখানে আছে যে আপনি কি কোনো সরকারের প্রকল্প সুবিধা ডিবিডির মাধ্যমে পাচ্ছেন, ধরুন আপনি কোনো রকম সরকারি সুবিধা আগে পেয়ে আছেন, যেমন ধরুন লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছেন, তো সেখানে আপনাকে হ্যাঁ দাগ দিতে হবে। আর আপনি কোন প্রকল্পটার সুযোগ পেয়েছেন এতদিন, তো সেই হিসাবে আপনাকে প্রকল্পের নামটা আপনাকে এখানে দিতে হবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার ছাড়াও যদি আরও যুবসাথী বা স্বাস্থ্যসাথী বা আরও নানান ধরনের যেসব আপনি সুবিধাগুলো পেয়েছেন সেই হিসাবে আপনাকে প্রকল্পের নামগুলো এখানে দিতে হবে। আর একদম শেষে আমি আপনাদের পক্ষে প্রথমেই বলে দিয়েছি যে এগুলো একদম যা লিখেছেন যেন একদম সঠিক থাকে, সেই অনুযায়ী আপনার পরে ভেরিফিকেশান হবে। আর ভেরিফিকেশান হয়ে যাবার পর তবে আপনি নিশ্চিত আপনি অন্নপূর্ণার ভাতা পেতে আরম্ভ করবেন। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আপনি উপকৃত হয়ে থাকেন, তো দয়া করে এই ভিডিওটা শেয়ার করে দেবেন।